আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষণে। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত দেশের খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই একটা ব্যাপার ইদানিং খুব নিবিড়ভাবে আমার মনে হয় লক্ষ্য করেছেন। আমাদের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে চায়ের কাপে কিংবা আড্ডায় আমরা কান পাতলেই কিন্তু এখন একটা ফিসফাস খুব জোরালোভাবে শুনতে পাচ্ছে। বাতাসে একটা প্রবল গুঞ্জন ভাসছে যে সরকার মনে হয় এবার খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচলিত পররাষ্ট্রনীতি ছিল, ওই যে আমরা বলতাম সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে কোনো ধরনের বৈরিতা নয়। এই কথাটাকে এখন অনেকেই মনে করছেন একটা মেরুদণ্ডহীনতার লক্ষণ। অনেকেই আবার ভাবছেন এবার হয়তো সময় এসেছে পরাশক্তিদের চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু সুপ্রিয় দর্শক, আসলেই কি বিষয়টা আসলে এত সহজ? আমরা কি চাইলেই রাতারাতি আমাদের যে খুলস পূর্বের ছিল সেই খুলস পাল্টে ফেলতে পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কিন্তু একটু পেছনের দিকে তাকাতে হবে। আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের পাতাগুলো একটু ভালো করে অত্যন্ত সূক্ষ্মভাবে উল্টে দেখতে হবে। দর্শক, আমি যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশের কিংবা তারও আগের যে অবিভক্ত বাংলা ছিল সেই অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসের দিকে একটু ভালো করে নজর দেই বা আপনারা নজর দেন, তাহলে কিন্তু একটা অদ্ভুত এবং নির্মম সত্য আমরা বা আপনারা দেখতে পাই। আমাদের এই ভূখণ্ডের রাজনীতিতে যারা যখনই ক্ষমতায় এসেছেন, তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কোনো না কোনো পরাশক্তির ছায়াতলে কিন্তু তাদেরকে যেতে হয়েছে বা গেছেন। কেউ হয়তো ভারতের খুব কাছের বন্ধু হয়েছেন, আবার কেউ হয়তো আমেরিকার মন জুগিয়ে যেভাবে হোক চলার চেষ্টা করেছেন, আবার কেউ হয়তো প্রকাশ্যে বিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু তলে তলে তাদের মধ্যে সম্পর্ক ভালো বজায় রেখেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী, এই যে একটা নির্দিষ্ট শক্তির দিকে ঝুঁকে পড়া, এর মূল্য কিন্তু আমাদের রাজনীতিবিদদের খুব কড়াভাবে চুকাতে হয়েছে। অনেকের পতন হয়েছে এই কারণে, অনেকে রাজনীতি থেকে চিরতরে হারিয়ে গেছেন, এমনকি অনেককে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। সুপ্রিয় দর্শক, শেরেবাংলা একে ফজলুল হককে আপনারা সবাই চেনেন। উনার কথাই একবার ভালো করে ভেবে দেখুন আপনারা। সর্বভারতীয় রাজনীতিতে তার মতো একজন জৌলুসপূর্ণ নেতা কিন্তু খুব কমই এসেছেন। তিনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কলকাতা সিটি কর্পোরেশনের মতো জায়গায় সেই সময় মেয়র ছিলেন। এমনকি তিনি একই সাথে কংগ্রেস এবং মুসলিম লীগের মতো দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আপনি কি আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করতে পারেন যে একই সাথে একই ব্যক্তি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলেরই সেক্রেটারি অথবা সভাপতি হিসাবে কাজ করবেন বা কাজ করছেন? ব্যাপারটা ঠিক এতটাই অবিশ্বাস্য ছিল। তার ব্যক্তিগত সচিব ছিলেন স্বয়ং পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তারও আগে নেহরুর বাবা মতিলাল নেহেরু। কিন্তু এত বড় মাপের একজন নেতা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভারতের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক থাকার কারণে পাকিস্তান আমলে তাকে পদে পদে নিগৃহীত হতে হয়েছে। তাকে রাজনীতিতে ঠিকমতো কিন্তু দাঁড়াতেই দেওয়া হয়নি। অথচ যখনই রাষ্ট্র বিপদে পড়েছে, বারবার কিন্তু এই বয়োবৃদ্ধ নেতার কাছেই তাদের ছুটে যেতে হয়েছে, হয় পরামর্শের জন্য, নয় কূটনৈতিক তৎপরতার জন্য। আবার হুসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা যদি বলি, আমেরিকা এবং এই ভারতের সাথে তার সম্পর্কের টানাপূরণ তাকে কিন্তু কম ভোগায়নি। এরপর যদি আমরা স্বাধীন বাংলাদেশের দিকে একটু ভালো করে তাকাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসময় আপ্রাণ চেষ্টা করেছিলেন আমেরিকার সাথে একটা ব্যালেন্স তৈরি করার, কিন্তু তিনি পারেননি। তাকে জীবন দিতে হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর ভারতের সাথে একটা সুসম্পর্ক স্থাপনের আপ্রাণ চেষ্টা কিন্তু করেছিলেন। কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পেলাম? দিন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তাকেও কিন্তু
প্রাণ দিতে হয়েছে। আবার হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় এসে যখন তিনি গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করলেন, নিজের সেই নির্দিষ্ট গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করলেন, তখন কিন্তু তারও পতন কোনোভাবে ঠেকানো যায়নি। আর এদিকে সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের কথা তো আপনারা সবাই খুব ভালো করেই জানেন। ভারত থেকে একটুখানি চীনের দিকে হেলে পড়ার যে চেষ্টা তিনি করেছিলেন, তার ফলশ্রুতিতে কি বিশাল মূল্য তাকে দিতে হলো, সেটা তো আসলে আমাদের সবার চোখের সামনেই ঘটলো, তাই না? এটা আমরা সবাই দেখেছি, একদম বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ। সুতরাং এই যে দিল্লি, ওয়াশিংটন বা বেইজিং এর একটা ট্যাগ একবার যার গায়ে লেগে যায়, সে কিন্তু চাইলেও খুব সহজে সেই ট্যাগ থেকে কোনোভাবে বের হতে পারে না। আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের গায়ে কিন্তু অতীতে এমন অনেক ট্যাগ লেগে আছে। এখন নতুন করে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটাই, তারা আসলে কি করবেন, কোন দিকে যাবেন। পাকিস্তানের সাথে সম্পর্কটা কেমন হবে, চীনের সাথে কতটা ঘনিষ্ঠ হওয়া যাবে, আমেরিকার সাথে ডিলিংটা কিভাবে হবে, আর ভারতের ব্যাপারেই বা তাদের চূড়ান্ত অবস্থান কি দাঁড়াবে, এই সবগুলোর হিসাব কিন্তু মেলাতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে একটা চরম সিদ্ধান্তহীনতা কিন্তু রয়েই গেছে। দর্শক, শুধু পররাষ্ট্রনীতি নয়, দেশের অভ্যন্তরীণ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতেও কিন্তু একটা ধোঁয়াশা বর্তমানে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে, জামাতে ইসলামী বা অন্যান্য সমমনা দলগুলোর সাথে আগামী দিনে রাজনৈতিক রসায়ন কেমন হবে, এগুলো নিয়ে সময় মতো সিদ্ধান্ত নিতে না পারার কারণে প্রতিদিন কিন্তু একটা অদৃশ্য রাজনৈতিক দেনা কেবল বেড়েই চলেছে। আর পরিস্থিতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সরকার চাইলেও হয়তো খুব সহজে কারো সাথে একটা মসৃণ সমঝোতায় পৌঁছাতে পারবে না, কারণ সেই রাস্তাটা কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু এর পেছনের কারণটা কি? এর পেছনের একটা বড় কারণ হলো আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রতিটি স্তরে কিন্তু বিদেশি শক্তিগুলোর নীরব উপস্থিতি রয়েছে। সেখানে আমেরিকার প্রভাব আছে, ডিপ স্টেটের এজেন্ডা আছে, বিশ্বব্যাংক বা আইএমএফ এর অদৃশ্য চাপ আছে, এমনকি ভারত বা চীনের নীরব নজরদারি তো অবশ্যই আছে। এই শক্তিগুলো এত গুরুত্বপূর্ণ জায়গায় বসে অত্যন্ত সূক্ষ্মভাবে নীতি নির্ধারকদের কানে এমন সব কথা ঢুকিয়ে দেয়, যার ফলে অনেক সময় শীর্ষ পর্যায়ের লোকেরাও কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন। আমরা পদ্মা সেতুর সময় কিন্তু দেখেছি বিশ্বব্যাংক কিভাবে একটা রাষ্ট্রের ভেতরে চক্রান্তের জাল বুনতে পারে এবং সেটার মাধ্যমে কিভাবে একটা দেশকে হেনস্থা করতে পারে। দর্শক, আমি আমার রাজনৈতিক এবং সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে এখানে বলতে চাই। সেটা হচ্ছে এই যে বিভিন্ন দেশের দূতাবাসগুলো, এরা কিন্তু কখনোই কোনো দেশের প্রকৃত বন্ধু হয় না। তাহলে এরা কি হয়? এরা কেবল তাদের নিজেদের দেশের স্বার্থ রক্ষার জন্য আপনাকে ব্যবহার করবে। যতক্ষণ আপনার প্রয়োজন আছে ততক্ষণ তারা আপনার ড্রয়িং রুমে আসবে, আপনার সাথে বসে কফি খাবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে এমনভাবে ছুঁড়ে ফেলে দেবে যেন তারা আপনাকে কোনোদিন চিনতই না, আপনার সাথে তাদের কোনো কথাবার্তাই হয়নি, তারা আপনাকে জানে না, আপনাকে কখনো শুনেও নি। অথচ আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, অনেক বড় বড় আমলা বা ব্যবসায়ীরা বিদেশি রাষ্ট্রদূতের সাথে একটু উঠা বসা করতে পারলেই সেটাকে তারা কিন্তু বিশাল একটা অহংকারের বিষয় বলে মনে করে থাকেন। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে তারা ভাবেন অমুক দেশের রাষ্ট্রদূতের সাথে আমার খুব খাতির। কিন্তু একটু বিপদে পড়ে দেখুন, এদের কাউকেও আর কিন্তু আপনি পাশে খুঁজে পাবেন না। এই যে মার্কিন রাষ্ট্রদূত এখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, এর আগে ডেন মজিনা বা মার্শা বার্নিকাটও ঠিক একই কাজ করতেন। তারা সাধারণ মানুষের কাছে যেতেন, স্থানীয় খাবার যেগুলো ছিল সেগুলো খেতেন। দেখে মনে হতো যেন কতই না আপন তারা। কিন্তু এই তথাকথিত পারিবারিক আড্ডা বা সৌজন্য সাক্ষাৎ, এর আড়ালে ডিপ স্টেট যে কি ভয়ানক সব সমীকরণ মেলায়, সেটা টের পায়
যারা এই বিষয় নিয়ে বিচক্ষণতার দৃষ্টি রাখে, তবুও সেটা অনেক পরে। সম্প্রতি একটা চমৎকার হাস্যকর ঘটনা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। মার্কিন রাষ্ট্রদূত আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন। তার দিকে যখন এত জল্পনা কল্পনা, ঠিক সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানা গেল যে রাষ্ট্রদূত নাকি এসেছেন এটা বলতে যে বাংলাদেশের মানুষ যেন সামনের বিশ্বকাপে আমেরিকাকে সাপোর্ট করে। দর্শক, ভাবা যায় বিষয়টা। আমি এর আগের আলোচনায় কিন্তু এটি টেনে এনেছিলাম। একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে একজন শীর্ষ কূটনীতিক ফুটবল নিয়ে মশকরা করছেন। আসলে এটা কোনো মশকরা নয়, এটা হলো এক ধরনের প্রচ্ছন্ন বার্তা। তারা যে বর্তমান সরকারের চীনের দিকে ঝুঁকে পড়ার বিষয়টিতে কোনোভাবে সন্তুষ্ট নয়, সেটা এ ধরনের অবান্তর আলাপের মাধ্যমে কিন্তু তারা বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন আপনারা হয়তো যেভাবেই হোক প্রশ্ন মনের ভিতরে আনতে পারেন এবং প্রশ্ন করতে পারেন, তাহলে সরকারের বর্তমান অবস্থাটা আসলে কি? দেখুন, আপনারা খেয়াল করলে দেখবেন জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে তার অত্যন্ত আস্থাভাজন এক ঝাঁক তরুণ এবং শিক্ষক নেতৃত্বকে কিন্তু সামনে নিয়ে এসেছেন। জহিরুদ্দিন স্বপন সাহেব, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে হুমায়ুন কবির, মাহাদি আমিন বা রুমন সাহেবের মতো যারা দীর্ঘদিন তার সাথে ছায়ার মতো ছিলেন, তারাই কিন্তু এখন এই পররাষ্ট্রনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব ভালো করে দেখভাল করছেন। তাদের পক্ষ থেকে একটা কথা খুব স্পষ্ট করে কিন্তু বলা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমরা কারো দাওয়াতের অপেক্ষায় বসে থাকবো না। আবার কেউ ডাকলেই যে দৌড়ে চলে যাব, বিষয়টা কিন্তু এমনও নয়। প্রয়োজন হলে আমরা চীনে যাব, ভারত যাব, আর না হলে যাব না। দর্শক, কথাগুলো শুনতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এমন আত্মমর্যাদাপূর্ণ কথাই তো আসলে আমরা শুনতে চাই। কিন্তু বাস্তবতার জমিটা আসলে কেমন? বাস্তবতার জমিটা কিন্তু বড্ড কঠিন এবং অনেক শক্ত। এই যে আমরা কাউকে পাত্তা দিচ্ছি না, এর ফলে পশ্চিমা বিশ্বের সাথে বা আমাদের প্রতিবেশী ভারতের সাথে কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন ভারতের রাজনৈতিক এবং সামরিক যে নেতৃবৃন্দ রয়েছেন, সে সকল নেতৃত্ব কিন্তু মোটেও চুপ করে কোনোভাবে বসে নেই। স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহুল পরিচিত অজিত দোভাল হঠাৎ করে কিন্তু তাদের পূর্বাঞ্চলীয় কমান্ডগুলোতে খুব বেশি নজর দিচ্ছেন এবং সাউথ ব্লক থেকে নজরদারি বাড়িয়েছেন। আসাম, ত্রিপুরা বা শিলিগুড়িতে তাদের সেনাপ্রধানের এই যে ঘন ঘন পরিদর্শন, এটা কিন্তু আমাদের জন্য আমি মনে করি একটা বিশাল বড় সিগন্যাল। আমরা যদি মনে করি যে আমরা কাউকে পাত্তা না দিয়ে একাই সব সামলে নেব, হাপটে নেব, হাড়াপ নেব, তাহলে সেটা হবে আমার দৃষ্টিতে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদেরকে আসলে একটা বিষয় এখানে খুব ভালো করে বুঝতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা নির্দিষ্ট গণ্ডি বা নির্দিষ্ট বাউন্ডারি কিন্তু অবশ্যই আছে। সেই বাউন্ডারি টপকে গেলে যেমন সৃষ্টিকর্তা যিনি এই মহাবিশ্ব থেকে শুরু করে এই দুনিয়া এবং আমাদের সৃষ্টি করেছেন, উনি কিন্তু কোনোভাবে সেটা আসলে মেনে নেন না। উনার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতির বাইরে গেলে উনি যেমন সেটা সহ্য করেন না, সেটা হোক এই দুনিয়াতে কিংবা সেটা হোক যারা পরকালে বিশ্বাস করেন, পরকালে হিসাব কিন্তু তিনি নেন এবং সেই হিসাবের ভিত্তিতেই তিনি একটা ফাইনাল রেজাল্ট আমাদের সৃষ্টি জগৎকে দিয়ে থাকেন। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আমি এখানে কোনো ধর্মতত্ত্বে না গিয়ে সোজাসুজি যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তাদেরকে সহজে একটি জিনিস বুঝিয়ে দিলাম। ঠিক একইভাবে এই যে আন্তর্জাতিক ভূ রাজনীতি বা এই যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যেও কিন্তু এমন কিছু নির্দিষ্ট বাউন্ডারি আছে। সেই বাউন্ডারিগুলো যখন কেউ ইচ্ছে করে টপকে যায় কিংবা কাউকে সেই বাউন্ডারির নিচে ফেলে বাউন্ডারির উপরে চড়তে চায়, উপরে চড়ে অন্য পারে চলে যেতে চায়, তখন কিন্তু যারা এই বাউন্ডারিটি দিয়েছে, তা ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক কিংবা রাশিয়া হোক, অর্থাৎ যে পরাশক্তিগুলো,
কারণ এই পরাশক্তিগুলোই কিন্তু আলটিমেটলি এই ভূ রাজনীতিগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এবং এই ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কিন্তু ভূ রাজনীতির একটি বাউন্ডারিও টেনে দেয়। এখন একটি ছোট দেশের পররাষ্ট্রনীতি কিংবা একটি উন্নয়নশীল দেশ, আমাদের বাংলাদেশের কথাই ধরুন। আমরা যখন তাদের সেই নির্দিষ্ট গণ্ডি বা সীমা ইচ্ছা করে টপকে গিয়ে কাউকে অবজ্ঞা করে টপকে অন্য পাশে চলে যেতে চাইবো, তখন স্বভাবতই যারা এই বাউন্ডারিটি টেনেছে তারা কিন্তু এখানে নারাজ হবে, ক্ষেপে যাবে। তারা কিন্তু বিচারের ব্যবস্থা করবে। আর সেই বিচারটা আসলে কেমন হবে? সেই বিচারটা কি কোনো যুদ্ধ-বিগ্রহ হবে? না সুপ্রিয় দর্শক, সেই বিচারটা কোনো যুদ্ধ-বিগ্রহ হবে না। সেই বিচারটা হবে সেই দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করে দেয়া, সেই দেশের উন্নতিকে স্তব্ধ করে দেয়া, সেই দেশের সাধারণ জনগণকে কষ্টের মধ্যে ফেলে দেয়া। এবং এই যে পরাশক্তিগুলো তারা চাইলে কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই করতে পারে। যেমন আমরা বিনিয়োগের ক্ষেত্রে চীনের সাথে অনেক বেশি সম্পর্ক বজায় রেখে থাকি। চীন আমাদের সবথেকে বেশি অর্থনীতিতে বিনিয়োগ করে থাকে। অবকাঠামোগত সাহায্য সহযোগিতাকে তারা এগিয়ে নিয়ে যায়। এখন চীনের সাথে যদি আমাদের কোনো ধরনের খারাপ সম্পর্ক সৃষ্টি হয়, তাহলে আমাদের এই বিনিয়োগগুলো আটকে যাবে। আবার আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্যিক বন্ধুত্ব রয়েছে, সেই বন্ধুত্বের মধ্যে যদি কোনো কারণে ফাটল ধরে, তারা যদি নারাজ হয়ে যায়, তাহলে আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক সেটার মধ্যে ফাটল ঘটবে। আবার আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে যদি আমাদের বৈরী পরিবেশ তৈরি হয়, তাহলে তারাই কিন্তু আমাদের দেশের ৩ দিকে রয়েছে। বাণিজ্য, অর্থনীতি, জনশক্তি সবকিছুতেই কিন্তু আমরা তাদের সাথে মিলেমিশে থাকি, থেকে এসেছি, এখনো থাকছি। তাদের সাথে যদি বৈরী পরিবেশ সৃষ্টি হয় তাহলে কি হবে? সীমান্তে তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা আমাদের সাথে অথবা আমরা তাদের সাথে বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে দূরত্ব বজায় রাখব। কিন্তু আমাদের কি এই ৩-৪ টি পরাশক্তি ব্যতীত অন্য কোথা থেকে ঋণ নেয়ার বা অন্য কেউ কি আমাদেরকে ঋণ দেবে? এমন কোনো শক্তিশালী দেশ কি আছে পরাশক্তিগুলো ব্যতীত? না দর্শক, এমন কোনো শক্তিশালী দেশ কিন্তু নেই। আমরা যাদেরকে বন্ধু মনে করে যাদের সাথে এখন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে আছি, তারা আসলে কিন্তু এতটাও শক্তিশালী নয় যে তারা আমাদের অর্থনীতিতে বিনিয়োগ করবে। তারা আমাদের সামরিক ক্ষেত্রে বিনিয়োগ করবে কিংবা আমাদের দেশের অর্থনীতিকে তারা চাঙ্গা করার জন্য যেভাবেই হোক সাহায্য করবে। তারা শুধু আমাদের মিত্র হিসাবে আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে আল্টিমেটলি আমাদের কিন্তু ওই পরাশক্তিগুলোকেই প্রয়োজন। এবং ওই পরাশক্তিকে যদি আসলে সিদ্ধান্তহীনতার কারণে আমরা কোনোভাবে ব্যালেন্সড এর মধ্যে না আনতে পারি বা পাশ কাটিয়ে একজনকে ক্ষিপ্ত করে আরেকজনের দিকে অনেক বেশি হেলে পড়ি, তাহলে এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না। আর দেশের জনগণ যখন খারাপ অবস্থায় থাকতে শুরু করবে, দেশের জনগণ যখন অর্থনৈতিকভাবে অসচ্ছল হবে, দেশের অবকাঠামোগত উন্নয়ন স্তিমিত হয়ে যাবে, স্থবির হয়ে যাবে, তখন কিন্তু দেশের জনগণ অটোমেটিক্যালি তাদের ক্ষোভ যেটি রয়েছে সেই ক্ষোভকে আরো প্রশমিত করবে। এবং আপনারা দেখেছেন ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত জনগণ যখন ক্ষোভের আগুনে ফুঁসে ওঠে, তখন কিন্তু সেই নীতি নির্ধারকরা কোনোভাবে তাদের গদি টিকিয়ে রাখতে পারেন না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে নীতি নির্ধারকদের অবশ্যই নজর রাখতে হবে যেন জনগণের কোনো প্রকার কষ্ট না হয়। জনগণ যেন শান্তিতে থাকতে পারে। দিন শেষে এটাই কিন্তু কূটনীতির সাফল্য, এটাই কিন্তু রাষ্ট্রযন্ত্রের সাফল্য, এটাই নীতি নির্ধারকদের সাফল্য। ধন্যবাদ সবাইকে। এখনকার মতো এখানেই শেষ করছি। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।